স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর বিশ্বব্যাপী চলছে নিন্দার ঝড়। থমথমে অবস্থা গোটা মিয়ানমার জুড়ে। এরই মাঝে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। সূচির 24 মন্ত্রীকে বরখাস্ত করে নতুন নিয়োগ দিচ্ছেন সেনা কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে শুরু করেছে দেশটি। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নেপিদো ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেখুন মাসুদ রানার টেস্ট রিপোর্ট। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে এখন থমথমে অবস্থা। মঙ্গলবার সকাল থেকেই প্রধান শহরগুলো ছিল অনেকটাই শুনশান আর নীরব। দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত চলবে কারফিউ। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের বিমান চলাচল। সেনাবাহিনীর সূচির 24 মন্ত্রীকে বরখাস্ত করে 11 জনকে নতুন নিয়োগ দিয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা। আমরা তো ঠিক পথে চলছিলাম। করোনা মহামারীর মধ্যে অভ্যুত্থান, বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হবে, সামনে কি ঘটে তারও ঠিক নেই। এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিবেন বলে আশা করা হচ্ছে। সূচির ইস্যুতে বাইডেনের কূটনীতির দিকে নজর বিশ্বের। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সেনাবাহিনীকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি করেছেন। এছাড়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, মিয়ানমারের গণতন্ত্র উল্টো পথে যাত্রা শুরু করায় দেশটির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি তার সরকার বিবেচনা করছে। মিয়ানমারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ। নিন্দা জানিয়েছে নোবেল কমিটি। তবে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে। থাইল্যান্ডে এই ঘটনার প্রতিবাদ করলেও পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এছাড়া সূচির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। মাসুদ রানা, নিউজ 24। গেল বছরের ডিসেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর শুরু করেছে সরকার। এখন পর্যন্ত ভাসানচরে বসবাস করছে 6,000-এরও বেশি রোহিঙ্গা। জন্ম নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের কোনো আগ্রহ না থাকায় 1.5 মাসে ভাসানচরে জন্ম নিয়েছে 20 শিশু। তবে সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা নারীদের জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। নয়ন বরাজের তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট। অবশেষে ভাসানচরও শুনল জন্ম নেওয়ার নতুন শিশুর কান্না। যে চর ছিল বিচ্ছিন্ন এবং নীরব, সেখানে গেল 1.5 মাসে ভাসানচরে জন্ম হয়েছে 20 শিশু। অবশ্য তারা কেউই এদেশের মানুষ নন। রোহিঙ্গাদের এক একটি পরিবারের সদস্য সংখ্যা 10 থেকে 15 জনের মতো। রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের কোনো আগ্রহই নেই। বর্তমানে সন্তান সম্ভবা রয়েছেন আরও অন্তত কয়েকশো নারী। তবে ভাসানচরে আশ্রয়ন প্রকল্পের অধীনে 3টি হাসপাতাল সহ কমিউনিটি ক্লিনিক চালু থাকায় খুশি রোহিঙ্গারা। বেশি ভালো লাগে না, অশান্তি লাগে, হসপিটালে চলে যাবে এরকম বলেন, বা গাড়ি আনিয়ে চলে যায়। বিচ্ছিন্ন দ্বীপ হলেও ভাসানচরে রোহিঙ্গাদের সব ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন নৌবাহিনীর এই কর্মকর্তা। প্রকল্প থেকে আমাদের দুটো হসপিটাল এবং 4টা কমিউনিটি ক্লিনিক, এটা আমি আগেও বলেছি আপনাদের এই চ্যানেলকে। সার্বিক ওদের ডাক্তারদের, নার্সের থাকার ব্যবস্থা সহ পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এ কারণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নোয়াখালী পরিবার পরিকল্পনা যে পরিচালক আছে তাকে আমরা অবগত করি এবং পরবর্তীতে এখন পর্যন্ত আমাদের এখানে ওদের মোট 5 জন টিম কাজ করতেছে। 2020 সালে 4 ডিসেম্বর কক্সবাজার থেকে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম শুরু করে সরকার। বর্তমানে এখানে বসবাস করছেন 6,000-এরও বেশি রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেজাল্টের গুরুত্ব কমিয়ে ভর্তি পরীক্ষায় মেধা যাচাই করতে চায় বিশ্ববিদ্যালয়গুলো। এবছরের এইচএসসি ফল বিবেচনায় বাড়তে পারে ভর্তি আবেদনে গ্রেড পয়েন্টের চাহিদাও। এদিকে করোনা প্রেক্ষাপটে গুচ্ছে না গিয়ে ঐতিহ্য ধরে রাখতে পৃথক পরীক্ষার সিদ্ধান্তে অনড় 73-এর অধ্যাদেশে চলা 4 বিশ্ববিদ্যালয়। গুচ্ছ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও। সজল দাসের রিপোর্ট। করোনাকালে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পেরোল শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের পালা।
জেএসসি ও এসএসসি বিবেচনায় করা মূল্যায়নের রেজাল্টে জিপিএ বেড়েছে বেশিরভাগ শিক্ষার্থীর। 2019-এর 47,000 জিপিএ 5, এবছর 1.5 লাখের বেশি। তাই বেশ কিছু পরিবর্তন আসছে ভর্তি প্রক্রিয়ায়। রেজাল্টে গুরুত্ব কমিয়ে স্বল্প নম্বরে পরীক্ষার কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রধানরা। অনুষদ ও বিভাগ ভেদে ভর্তি আবেদনের যোগ্যতায় বাড়তে পারে জিপিএ চাহিদাও। সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এই সাম্প্রতিক প্রকাশিত রেজাল্টের উপর ভিত্তি করে যদি কোনো পরিবর্তন হয়, আমাদের সাবজেক্ট পরীক্ষা পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীর সংখ্যা যদি দেখা যায় যে আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, কারণ আসন তো সীমিত, ম্যানেজমেন্টের সুবিধার্থে হয়তো এই সিলিংটা যদি সবাই বিবেচনা করে এটা হয়তো পরিবর্তন হতে পারে। এদিকে করোনা প্রেক্ষাপটেও গুচ্ছ পরীক্ষায় রাজি নয় 73-এর অধ্যাদেশে চলা 4 বিশ্ববিদ্যালয়। গত 50 বছরে আমরা ভর্তি পরীক্ষায় অনিয়ম কিছু হয় নাই, এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই। করোনার প্রকোপ কমলে ইউনিভার্সিটি সমূহ খুলে গেলে আমরা ভর্তি পরীক্ষা নেব সশরীরে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে বুয়েটের সিদ্ধান্তের অপেক্ষায় বাকিরা। আমরা তো অবশ্যই গুচ্ছতে যাব, কিন্তু বুয়েটের আসার কথা, এখন বুয়েট গতকাল মিটিং করে কি সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা জানতে পারিনি এখনো। করোনা প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সংকট বিবেচনায় সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে আনতে এখনো চেষ্টা চালাচ্ছে ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী থাকে। এই পরীক্ষার্থীরাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দেয়, এরাই কিন্তু চিটাং ইউনিভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দেয়। তাহলে এই 4টা বিশ্ববিদ্যালয়ে যদি একটা পরীক্ষা হতো এবং তখন সহজ হতো বিষয়টা। বিশ্বের বড় কোনো বিশ্ববিদ্যালয় কখনো বলেছে যে আমার ভর্তি প্রক্রিয়াটা স্বচ্ছ? এটা নিয়ে সে গর্ব করে। সে গর্ব করে যে তার বিশ্ববিদ্যালয়ের জাতির উন্নয়নে এবং গবেষণা এবং অন্যান্য ব্যাপারে তার কন্ট্রিবিউশন কত বেশি। গুচ্ছ পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে সরকারও। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ইউরোপকে আরও দক্ষ ও দ্রুততার সাথে কাজ করা উচিত বলে জানিয়েছে ফ্রান্স। টিকার সরবরাহ ঘাটতি কমাতে রুশ ও চীনা টিকা ব্যবহারের বিবেচনা করছে জার্মানি। এদিকে সোমবার চীনের অনুদানপ্রাপ্ত ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়েছে পাকিস্তান। অন্যদিকে চীনে বেশ কয়েক মাস ধরেই একটি অসাধু চক্র ভুয়া ভ্যাকসিন সরবরাহ করছিল বলে জানিয়েছে সিএনএন। নিবির আমিনের রিপোর্ট। ইউরোপে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ ঘাটতি নিয়ে বিতর্কের মুখে শেষ পর্যন্ত 2টি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানই অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী সপ্তাহ থেকেই ফ্রান্সে অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান পৌঁছাবে বলে তথ্য দিয়েছেন ফরাসি ইউরোপীয় বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বেউনে। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানালেন, করোনা ভ্যাকসিন পেতে ইউরোপকে দিতে হবে আরও দ্রুততা ও দক্ষতার পরিচয়। avoir encore plus d'efficacité sur ce sujet. ইউ এর অনুমোদন পেলে রুশ ও চীনা ভ্যাকসিনও ব্যবহারের কথা বিবেচনা করছে জার্মানি। এতদিনে মাত্র 20 লাখ মানুষকে টিকা প্রয়োগের ফলে সমালোচনার মুখে রয়েছে দেশটির সরকার। টিকা সরবরাহের ঘাটতি এড়াতেই এই পরিকল্পনা করছে বার্লিন। সোমবার পাকিস্তানে পৌঁছেছে চীনের অনুদানপ্রাপ্ত সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম চালান। একই দিনে প্রথম করোনা টিকা হিসেবে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ হাতে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর আর্জেন্টিনা ও বলিভিয়ার জন্য রাশিয়া পাঠিয়েছে স্পুটনিক 5-এর 2,24,000 ডোজ। এদিকে চীনে একটি অসাধু চক্র গেল সেপ্টেম্বর থেকে নকল ভ্যাকসিনের ব্যবসা করে আসছিল বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। সম্প্রতি এ চক্রের 80 সদস্যকে গ্রেপ্তার করেছে জিনপিং প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে সংসদে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। হবে এবং দ্বিতীয় দফা আমরা যখন সরকার গঠন করি 2008-এর নির্বাচনে জয়ী হয়ে তারপর থেকে বারবার জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি। সরকার গঠন করে জনগণের সেবা করেছি। মহামান্য রাষ্ট্রপতি এই জাতীয় সংসদে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি গত 1 বছরে আমাদের যে কর্মকাণ্ড, সরকারের যে কর্মকাণ্ড, এটা স্বাভাবিক নিয়ম, এটাই তিনি সেটা তুলে ধরেছেন। এবং এই ভাষণ এত কাজ আমরা করেছি, মাননীয় স্পিকার আপনি দেখবেন এটা একটা বিশাল আকারে বই আকারে ছাপা হয়েছে, যদিও তিনি সময় বাঁচাবার জন্য এর একটা সংক্ষিপ্ত সার এখানে উপস্থাপন করেছেন এবং আপনি এটাকে মূল বক্তৃতাটাকেও টেবিল করে দিয়েছেন এবং সংক্ষিপ্ত ভাষণটাও সকলের হাতে দেওয়া হয়েছে যাতে
মহামান্য রাষ্ট্রপতির সাথে সবাই পড়তে পারে এবং সেটা খুবই কার্যকর হয়েছে বলে আমি মনে করি। নইলে এখানে 147 পৃষ্ঠার এই ভাষণে মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রতিটি মন্ত্রণালয় এবং প্রতিটি সেক্টরের কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন। সেজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অধিবেশন করোনার সময় চলছে, যার জন্য হয়তো সকল সদস্যকে একই সাথে এখানে আনা সম্ভব হচ্ছে না। আজকে আমাদের বিরোধী দলের নেতার এখানে আসার কথা ছিল, কিন্তু তার বাড়িতে একজন করোনা রোগী দেখা গেছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে তিনি এখানে আর আসেননি। সেজন্য আমরা তার বক্তৃতা শুনতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু তার ভিতরে এই যে একটা জনগণের প্রতি যে একটা কল্যাণমূলক চিন্তা, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তিনি আসলে ভালো হতো, আমরা তার বক্তব্যও শুনতে পারতাম। তবু এই অধিবেশনে আমাদের সংসদ সদস্যরা ভাষণ দিয়েছে এত অল্প সময়ের মধ্যে। আমি মনে করি যে 132 জন সংসদ সদস্য এখানে ভাষণ দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা 38 মিনিট হয়ে গেছে। আজকের হিসাবটা এখনও নেওয়া হয়নি, তাতে আমার মনে হয় আরও বেশি সময় হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে 6টি বিল আমরা পাশ করেছি এই অল্প সময়ের মধ্যে, মাত্র 12 দিনের অধিবেশন। যেদিক থেকে আমি মনে করব এটা অত্যন্ত সফল একটা অধিবেশন বছরের প্রথমে আমরা করতে পারলাম। সেজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সকল সংসদ সদস্যকে এবং আপনাকে সকলকে আমি ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আমাদের জাতীয় জীবনের সামগ্রিক যে উন্নয়ন চিন্তাভাবনা সেটা তিনি তুলে ধরেছেন। জনগণের পক্ষে এটা জানার সুযোগ হয়েছে। আর আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের সংসদ সদস্যদের অনুরোধ করব, 147 পৃষ্ঠা পড়া এত খুব বেশি কঠিন কাজ না, কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা এই ভাষণটা সম্পূর্ণভাবে পড়তে পারলে, যদি আপনারা সবাই একটু পড়ে নেবেন, তাহলে আমাদের উন্নয়নটা কতটুকু হলো সেটাও আপনারা জানতে পারবেন। তো আরও ভবিষ্যতে আমরা কী করব সেটাও জানার একটা সুযোগ হবে। সেই অনুরোধটা আমি সবাইকে করি। মাননীয় স্পিকার, করোনা যখন দেখা গেল 2020 সালে 2020 জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের সকল আয়োজন আমরা করেছি। দুর্ভাগ্য হলো যে ঠিক 8ই মার্চ প্রথম 3 জন রোগী শনাক্ত হলো করোনা আক্রান্ত। এটা শনাক্ত হওয়ার সাথে সাথে আমাদের জাতীয় কমিটি নিয়ে মিটিং করলাম। সেই মিটিংয়ে যেমন আমাদের মুজিব বর্ষ উদযাপনের যে জাতীয় কমিটি, সেখানে আমি, আমার ছোটো বোন রেহানা, তার ছেলে রেদওয়ান, অতবাবি, আমার মেয়ে সাইমা সবাই উপস্থিত ছিল এবং আমাদের জাতীয় অধ্যাপক রফিক স্যার সহ সবাই উপস্থিত ছিলেন। সেখানে অনেক আলোচনা হলো। আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে সমাবেশ করে সব অনুষ্ঠান আমরা বন্ধ করে দেব। মুজিব বর্ষের শুধু আমরা ডিজিটাল পদ্ধতিতে এবং সীমিত আকারে যেগুলি করা সেগুলি করব এবং মানুষের কল্যাণমূলক কাজ আমরা করে জাতির পিতা যে আকাঙ্ক্ষা দেশের মানুষকে নিয়ে সেটাই আমরা পূরণ করব। সেইভাবেই কিন্তু আমরা অনুষ্ঠান নিলাম। আজকে 2021 সাল, আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে পদার্পণ করেছি। 20 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী আর 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সৌভাগ্য যে সুবর্ণ জয়ন্তীতে আমরা সরকারে থাকতে পেরেছি। রজত জয়ন্তী যখন করেছিলাম তখনও ছিলাম। সেখানেও আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমরা বছরব্যাপী অনুষ্ঠান করব এবং অনেক অনুষ্ঠান আমাদের চিন্তায় ছিল এবং সে প্রস্তুতিও নিয়েছিলাম। সেখানেও আমরা এখন একটা, যেহেতু আবার করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিয়েছে, আমাদেরকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নিতে হচ্ছে, সে কারণে সেগুলো আমরা সীমিত আকারেই পালন করবার সব অনুষ্ঠানের কর্মসূচি আমরা নিয়েছি, কিন্তু আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা এটার দিকে লক্ষ্য রেখেই আমরা করব। কারণ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষকে সুরক্ষিত রাখা।
আর সেই দিকে চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের নিরাপদ থাকা, তাদের যেমন নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মাস্ক, গ্লাভস বিভিন্ন ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সতর্ক হয়ে চলা, বেশি সমাগমে না যাওয়া এবং বারবার হাত পরিষ্কার করা, সাবান দিয়ে হাত ধোয়া বা হাত পরিষ্কার করা, এই সমস্ত স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে আমরা তার নির্দেশ দিয়েছি এবং আমাদের জাতীয় সংসদের সদস্যরা যারা এসেছেন তারা কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনেই চলেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। 12 বছর হলো আমরা সরকার পরিচালনা করছি। এই একটানা সরকার গঠন করার ফলে আজকে যে উন্নয়নের কাজগুলো আমরা করে যাচ্ছি তা দৃশ্যমান হয়েছে, যা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। বাংলাদেশ একসময় ভিক্ষার ঝুলি নিয়েই চলতো। এক একটা দল বা রাজনৈতিক সংগঠনের কিছু নীতির ব্যাপার আছে। আমার মনে আছে 1998 সালে যখন বন্যা মোকাবেলা করে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলাম, সেই ঘোষণা দিলাম, তখন বিরোধী দলে ছিল বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। কথাটা এই জন্য বললাম যে তাদের কাছ থেকে আজকাল অনেক কথা শুনি, অনেক সমালোচনাও শুনি, অনেক প্রশ্ন তারা করেন, তো প্রশ্ন করেন, সমালোচনা করেন, জানি না আয়নায় বোধহয় চেহারাটা ভালো করে দেখেন না। আয়নায় দেখেন নিশ্চয়ই, মেকআপের জন্য তো দেখতেই হয়, কিন্তু মানে নিজেদের কাজটাকে দেখেন না। তো যারা একথা বলতে পারে তাদের মানসিকতা কি? 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে 96 সালে সরকার গঠন করে আমরা 98 সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। কারণ জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তো ভিক্ষুক জাতি আমরা হতে চাইনি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, আর সেটা চেষ্টা করলে পারা যায়, আমরা তা প্রমাণ করেছি। আজকে আমাদের বাজেট, এই বাজেটের 98% আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা প্রণয়ন করি। আমরা নিজেরা সেটা করার সক্ষমতা অর্জন করেছি, সেটা আমরা বলতে পারি। এবং জনগণ আমাদের যে ভোট দিয়েছে, সেই ভোটের মর্যাদা রক্ষা করা, অর্থাৎ জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। এবং আমরা এবারেও এই করোনার মাঝে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের বাজেটটা সব কিছু কাটছাট করেছে, কিন্তু আমরা করিনি। এবং আমরা চেষ্টা করেছি যে না, আমাদের পরিকল্পনাটা থাকুক, আয়োজনটা থাকুক, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণে এবারে আমরা 2020-21 অর্থ বছরে আমাদের বাজেট আমরা 5,68,000 কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি, আমাদের যা লক্ষ্য ছিল আমরা 8.1 পর্যন্ত তুলতে পেরেছিলাম। এই করোনার কারণে সেটা কমে গেছে, এটা ঠিক। তারপর আমাদের জিডিপি আমরা ঠিক রেখেছি যে যদি একটু অবস্থা ভালো হয়, আমরা যদি আরও ভালোভাবে আমাদের জিডিপিটা উন্নত করতে পারি, সেই জন্য আমরা 8.1-এ ধার্য করে রেখেছি। তারপর বলবো যে এই দক্ষিণ এশিয়ায় এখনও জিডিপি অর্জনে বাংলাদেশই 1 নম্বরে আছে, পৃথিবীর অনেক দেশ তা পারেনি। আর খাদ্য উৎপাদনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কারণ আমরা কৃষকদের 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তাদের ভর্তুকি দেওয়া, এবং এ পর্যন্ত আমরা 2009 সাল থেকে এ পর্যন্ত অনেক প্রণোদনা আমরা কৃষকদের দিয়ে গেছি। প্রত্যেকটা ক্ষেত্রে সারের দাম আমরা কমিয়েছি। যখন এই করোনা ভাইরাস দেখো তখন আমরা সারের দাম আরও কমালাম। যে সার 90 টাকায় বিক্রি করতো বিএনপির আমলে, সেই সার চাইতে যে 18 জন কৃষককে বিএনপি সরকার গুলি করে হত্যা করেছিল। এখন আর সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয় না, সার তাদের ঘরে পৌঁছে যায়। আমরা সেই 90 টাকা সার এখন 12 টাকায় কৃষকদের হাতে তুলে দিই। আমরা আমাদের কৃষক বিদ্যুৎ আজকে সারা বাংলাদেশে, এই আমাদের লক্ষ্যই ছিল যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা প্রত্যেক ঘরে ঘরে আলু জ্বালবো।
জাতীয় সংসদের চলতি অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন সেটি। সংবাদে পর্যায়ে নিব একটি বিরতি, ফিরব একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। জেলায় জেলায় পাঠানো হয়েছে করোনার টিকা। টিকা নেওয়ার জন্য সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন শুরু হয়েছে 27 জানুয়ারি। সারা দেশে টিকাদান প্রয়োগ শুরু হবে 7 ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ও যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল ও রিপন হোসেন। শুরুতেই যুক্ত হবেন রাসেল। রাসেল, আপনার কাছে জানতে চাই যে সিলেটে এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য কতজন নিবন্ধন করেছেন, আর স্বাস্থ্যকর্মীদের যে প্রশিক্ষণ নেওয়ার কথা সেটি দেয়া হচ্ছে কিনা? জি ধন্যবাদ যোজনা। আসলে যে কতজনের তালিকাভুক্ত হয়েছেন এরকম কোনো হিসাব স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সিভিল সার্জন অফিসে নাই। আমরা সরকারে আমি কথা বলেছি, তারা বলছেন আসলে যেভাবে অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে হচ্ছে বা হচ্ছে, সেক্ষেত্রে আসলে তাদের জানারও কোনো উপায় নেই। আর আসলে এই নিবন্ধন তালিকা কিংবা নিবন্ধন নিয়ে আসলে একটি এই ধোঁয়াশা রয়েছে সিলেটের সাধারণ মানুষের মধ্যে কিংবা প্রশাসনের মধ্যে। তো তারা এই সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে অগ্রাধিকার ভিত্তিতে যাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তারাই শুধু নিবন্ধিত হতে পারবেন, তবে নিজ উদ্যোগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে নিজেদেরকে। তো এই বিষয়টি আসলে অনেকে জানেন না, যদিও তারা তালিকা এর মধ্যে পাঠানো হয়েছে কিংবা এই পরবর্তী পদক্ষেপ কি সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যে এই নিবন্ধন করতে হবে সেটা আসলে এক বিষয় যে জানে না। তো তারা আমাকে জানিয়েছেন বিষয়টি আসলে সরকারের নজরে রয়েছে এবং তারা এই বিষয়টি অবগত করার জন্য এই বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। এবং আর একটা জিনিস জানিয়েছেন যে এখানে এই যে কয়েকটি কেন্দ্র আছে সিলেটের মধ্যে 153টি কেন্দ্র আছে, 53টি কেন্দ্রের পাশে হয়তো একটি বুথ থাকতে পারে যেখানে নিবন্ধন সাধারণ মানুষ নিবন্ধন করতে পারবেন, এরকম একটি অবস্থা। এবং এই নিবন্ধন সেটার পরিকল্পনা করা হচ্ছে। এই হচ্ছে আসলে অবস্থা। মোট কথা হচ্ছে আসলে কি ধোঁয়াশা রয়েছে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে নিবন্ধন নিয়ে। আর যেটা আসলে অ্যাপসের মাধ্যমেই সবাইকে, আবারবারই বলছি, সবাইকে নিজ উদ্যোগেই আসলে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ হচ্ছে আসলে সিলেট থেকে আপডেট। আর এখন এই যশোর থেকে অপেক্ষা করছেন আমাদের প্রতিনিধি রিপন হোসেন। তো রিপনের কাছে আমি জানতে চাইবো আসলে সিলেটে আসলে টিকা এসেছে এবং এই টিকা প্রদানের জন্য প্রস্তুতি চলছে, আসলে যশোরের অবস্থা কি, টিকাদানের অবস্থা কি, সেটা আপনাদেরকে জানাবেন রিপন হোসেন। ধন্যবাদ আপনাকে প্রিয় সহকর্মী। আমার যশোরে যেটি হচ্ছে, যশোরে 96,000 ডোজ করোনার যে টিকা সেটি এসে পৌঁছেছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 135টি টিম গঠন করা হয়েছে। সেই টিমের প্রতিটি টিমে 6 জন করে সদস্য থাকবেন এবং 10টি স্থানে এই টিকাটি দেওয়া হবে। সেজন্য যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী 6 ফেব্রুয়ারি সেই প্রশিক্ষণ শেষ হবে এবং তারা তাদের প্রশিক্ষণ শেষে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে টিকার যে কার্যক্রম সেটি শুরু করবেন। আর যে নিবন্ধনের যে ব্যবস্থাটা সেটি হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে আপনি যেমন এটি বলছিলেন যে নিবন্ধন শুরু হয়েছে এবং যারা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করছেন এবং এখানে আমরা দেখেছি যে অগ্রাধিকার ভিত্তিতে যে নিবন্ধন সেই নিবন্ধনটি হবে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা পরে হয়তো নিবন্ধন করতে পারবেন। তবে যারা এই করোনা যোদ্ধা রয়েছেন তা এবং যাদের বয়স 55-র উপরে সেই মানুষগুলো আগে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিবন্ধন হতে পারবে। আমরা সেই ওয়েবসাইট যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো ইতিমধ্যে কয়েকজন আমরা দেখেছি যে নিবন্ধন করেছেন তাদের নিজ উদ্যোগে এবং ডিজিটাল যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে তারা নিবন্ধনের যে কাজ সেটি তারা করার প্রক্রিয়া শুরু করছেন। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ আমাদের। রিপন হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, টিকাদান কর্মসূচি প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদের পর্যায়ে নিব আরও একটু বিরতি, ফিরব একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। একসময় ছোট দলে ভাগ হয়ে পথে পথে চাঁদা তুলতেন কিংবা বাড়ি বাড়ি গিয়ে চাইতেন সাহায্য। সমাজের তৃতীয় লিঙ্গের এসব মানুষ এখন হয়েছেন স্বাবলম্বী। মুজিব বর্ষে সরকারের নেওয়া উদ্যোগে জমিসহ বাড়ি পেয়েছেন সিরাজগঞ্জ ও দিনাজপুরের হিজড়া জনগোষ্ঠী। আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে পর্যায়ক্রমে দেশের তৃতীয় লিঙ্গের সবাইকে পুনর্বাসিত করতে চায় সরকার। উত্তরবঙ্গ ঘুরে এসে সরকারের উদ্যোগের বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান।
সুনিপুণ হাতে সেলাইয়ের কাজে ব্যস্ত তৃতীয় লিঙ্গের এই সদস্য এখন স্বাবলম্বী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গৃহীত আশ্রয়ন প্রকল্প 2-এর অধীনে সিরাজগঞ্জের হাটিকুমরুলে জমিসহ আধা পাকা ঘর পেয়েছে তার মতো 20 জন। সমাজের বিভিন্ন স্তরে অবহেলা ও বঞ্চনার শিকার হওয়া মানুষগুলো কেউ কাজ করছেন নিজেদের খামারে, কেউ করছেন সবজির চাষ। কথা হচ্ছিল এখানে ঠিকানা পাওয়া একজন সদস্যের সাথে। বলছিলেন জন্মের পরপরই হারিয়েছেন পরিবারের সাথে থাকার অধিকার, জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। তাদের এখন সুদিন এসেছে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই কোনো। বুড়া মানুষ নেই, ছোট মানুষ নেই, বড় মানুষ নেই, সবাই হিজড়া হিজড়া বলে খেপায় আমাদেরকে। অনেকজন অনেক কথা বলে, আমাদের মনে কষ্ট লাগে, আমাদের মরে যেতে ইচ্ছে করে আর কি। প্রধানমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে ঘর দিয়েছে, থাকার যে মাথা গোজনে ঠাঁই করে দিয়েছে। দেশে নিবন্ধিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী প্রায় 11,000, যাদের দিকে এতদিন মুখ ফিরিয়েছিল গোটা রাষ্ট্র, সমাজ। সরকার তাদের জীবন উন্নয়নে যে পদক্ষেপ নিচ্ছে তার পুরো বাস্তবায়ন হলে আর কারো মুখাপেক্ষী হতে হবে না তাদেরকে। সরকার আমাদের গরু দিয়েছে, সেগুলো গরু পেলে আমরা অনেক উন্নত হতে চাই, যেন আমরা কর্ম করে খেতে পারি, লোকের বোঝা হতে চাই না, সমাজের বোঝা হয়ে বেঁচে থাকতে। আমাদের কাছে যেন অনেক মানুষ আছে কাজের জন্য। আমাদের জায়গা বাসা করে দিছে, ঠিক আছে। আমরা এখন আর একটা আপনাদের পরে দাবি তো আমাদের কি একটা গোরস্থান দিবেন আমাদের। প্রকল্পের পরিচালক বলছেন, অবহেলিত এই জনগোষ্ঠীর সবাইকেই পর্যায়ক্রমে পুনর্বাসিত করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, মুজিব বর্ষে বাংলাদেশের মানুষ একজন মানুষও গৃহহীন থাকবে না, স্বাবলম্বী হবেন, মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, প্রশিক্ষণ নেবেন এবং ইনকাম জেনারেট যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন এবং ওনাদের থেকে আমাদের দেশ এবং জাতি আরও বেশি ভালো সেবা পাবেন। একই প্রকল্পের আওতায় দিনাজপুরেও 150 জন তৃতীয় লিঙ্গের মানুষকে জমিসহ ঘর দিয়েছে সরকার। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব হিজড়া জনগোষ্ঠীর মাথা গোজার ঠাঁই ছিল না কোনো, তাই তারা খুশি সরকারি প্রকল্পের এসব ঘর পেয়ে। তারা বলছেন, সরকারি এমন সহায়তা অব্যাহত থাকলে কারো করুণাতে নয় বরং মাথা উঁচু করে বেঁচে থাকবেন তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, সিরাজগঞ্জ। নেত্রকোনার হাওর অঞ্চলের একমাত্র ফসল বোরো ধান। কৃষকদের এই ফসল রক্ষায় প্রতি বছরই চলে বাঁধ নির্মাণ কাজ। এই বছরও তার ব্যতিক্রম নয়। কৃষকদের অভিযোগ, এবার দেরিতে পানি সরায় নির্ধারিত সময় পরে শুরু হয়েছে কাজ। আর নির্মাণ কাজের ধীরগতির কারণে অকাল বন্যায় ফসল হানির আশঙ্কায় রয়েছেন তারা। তবে কোনো রকম অনিয়ম ছাড়াই নির্ধারিত সময় শেষ হবে বাঁধ নির্মাণ কাজ বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সোহান আহমেদ কাকনের তথ্য চিঠি দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড়াঞ্চলে বোরো ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। প্রতি বছরই এই বোরো ধান রক্ষায় দুশ্চিন্তায় থাকেন তারা। কৃষকদের এই ফসল রক্ষায় প্রতি বছরের মতো এবারও চলছে বাঁধ নির্মাণ কাজ। কৃষকদের অভিযোগ, এবার হাওরের পানি নামতে কিছুটা দেরি হওয়ায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে দেরিতে, যদিও কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি। এই অবস্থায় সময় মতো নির্মাণ কাজ শেষ হওয়া ও অকাল বন্যায় ফসল হানির শঙ্কায় কৃষকরা। ভালো হয়েছে, ধান টান লাগায় শেষ করে ফেলেছে। এখন যদি বান্ডা ভালো হয় সব লেগে লেগে ভালো হয়। এই ফসলটা হয়তো আগামী চৈত্র বৈশাখ মাসের দিকে আমাদের ওঠা শুরু হবে। তো সেই পর্যন্ত যদি আল্লাহ প্রকৃতিগতভাবে আমাদের ভালো রাখে, গত বছরের মধ্যে যদি আমরা প্রকৃতি পাই, আশা করি এই বছর ভালো হবে। তবে কোনো রকম অনিয়ম ছাড়াই নির্ধারিত সময়ে শেষ হবে বাঁধ নির্মাণ কাজ, এমন আশা করছেন সংশ্লিষ্টরা। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে টাস্কফোর্স রয়েছে, আমাদের টাস্কফোর্স কর্তৃক প্রি ওয়ার্ক মেজারমেন্ট গ্রহণ করা হয়েছে। যে প্রতিশ্রুতি আছে আমাদের 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু আমাদের পিএসসি গুলিকে আমরা তাদেরকে মোটিভেট করেছি, তাদেরকে আমাদের যে পরামর্শ নির্দেশনা আমরা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নেত্রকোনার হাওর অঞ্চলে ডুবন্ত বাঁধ রয়েছে 320 কিলোমিটার। এর মাঝে এবছর 163টি প্রকল্পের মাধ্যমে 120 কিলোমিটার বেড়ি বাঁধ মেরামত করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে 11 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর ভাচারার খিলবাড়ির টেক এলাকায় ভেজাল বিদেশি মদ তৈরির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে ওই এলাকার একটি বাসা থেকে মদ তৈরিতে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল সহ তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে সাম্প্রতিক সময়ে রাজধানীতে অনেকেই অসুস্থ, এমনকি 4 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর প্রেক্ষিতে তদন্তে নেমে পুরনো বোতলে এইসব বিষাক্ত কেমিক্যাল ভর্তি করে বিদেশি মদ বলে চড়া দামে বিক্রি করা এই চক্রের সন্ধান পায় তারা। দেখুন মাহমুদুল হাসানের রিপোর্ট। ভেজাল স্পিরিটের সাথে বিভিন্ন রং ও মানবদেহের ক্ষতিকর আরও কিছু উপাদান মিশিয়ে এভাবেই তৈরি করা হতো নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হতো মদের পুরনো বোতল, তাতেই বিষাক্ত এই পদার্থ ভরে এমনভাবে বাজারজাত করা হতো দেখে বোঝার উপায় নেই আসল নাকি নকল। সরবরাহ করা এইসব বিষাক্ত মদ খেয়ে সম্প্রতি রাজধানীতে মারা যায় 4 জন, অসুস্থ হয় আরও অনেকেই। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, পরে চিহ্নিত করে এই ভেজালের কারখানা। রাজধানীর ভাটারার খিলবাড়ির টেকে অভিযান চালিয়ে আটক করা হয় মূল হোতা সহ 6 জনকে। তারা স্বীকার করে মিটফোর্ড থেকে স্পিরিট কিনে তার সাথে অন্য উপাদান মিশিয়ে তৈরি করত বিদেশি মদ। প্রতিটি বোতল বিক্রি হতো 5 থেকে 8,000 টাকা পর্যন্ত। বানাইতে জাহাঙ্গীর ভাই নাসির ভাই, আমি এটা ক্যারি করতাম। পানি দিয়ে কিভাবে মানুষ মারা যায় কেন? না এটা আমরা জানি না, সেটা আমরা বলতে পারবো না। এরা আমার মাঝে মধ্যে 2-1টা দিতে, আমি এটা ওই আমার এক লোক আছে আকাশ, ওই অর্ডার লইতে আমারে বলতে যে অমুক জায়গায় দিয়ে আমি দিয়ে দিতাম। এই পুলিশ বলছে তারা দীর্ঘদিন ধরেই এই অপকর্মটি চালিয়ে আসছিল। মার্কেটে এখন বিদেশি মদ ঢাকা শহরে কম বলেই তারা এই সুবিধাটা নিচ্ছে, এবং যারা এখানে যে মাস্টার মাইন্ড, সে মূলত আগে মদেরই ব্যবসার সাথে জড়িত ছিল, এখন সে এটা বানাচ্ছে। যারা এই ধরনের ভেজাল মদ যদি তারা পান করে, অবশ্যই তাদের অঙ্গহানি ঘটবে, এবং যেটা হলো যে কয়েকজন মারাও গেছে। গত এক সপ্তাহে 231টি ভেজাল বোতল বাজারজাত করেছে এই চক্র। এসব মাদক কেউ সেবন করলে আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা পুলিশের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জানুয়ারিতে প্রযুক্তি পণ্যের রফতানিতে বড় অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে টানা 2 মাস রফতানিতে প্রবৃদ্ধি দেখল এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতিটি। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, জানুয়ারিতে রফতানি 11.4% বেড়ে $4,800 কোটি দাঁড়িয়েছে। এর আগের মাসে দেশটির রফতানি বেড়েছিল 12.6%। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির অর্ধেকই নির্ভর করে রফতানির উপর। গত অক্টোবরে রফতানি পণ্যের চালান 3.8% সংকোচনের পর গত নভেম্বরে 4% রফতানি বাড়ে। জানুয়ারিতে রফতানি 6.4% বেড়ে $213 কোটি দাঁড়িয়েছে। ঘন্টায় 50 মাইলেরও অধিক বেগে তুষারপাতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি স্টেটের 8 কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কাউকে গাড়ি নিয়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়েছেন। তুষারে লণ্ডভণ্ড হয়ে পড়া স্টেটগুলোর অধিকাংশ এলাকায় করোনা টিকা প্রদানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এই তুষারপাত 24 ইঞ্চি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে অনুসরণ করছে বাংলাদেশ জল। জানবো সেখানকার বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থ বণিক। পার্থ, আপনার কাছে জানতে চাই যে আজকের এই অনুশীলনে কারা অংশ নিয়েছেন এবং সাকিবের যে ইনজুরি ছিল সেটি নিয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? যোজনা কারা অংশ নিয়েছেন বলতে বাংলাদেশ দল সকাল 10টা থেকে এই 12:30 পর্যন্ত তারা অনুশীলন করে গেলেন এবং ঠিক 1:30টার সময় ওয়েস্ট ইন্ডিজ আসবে এখানে প্র্যাকটিস করতে। তারা 2 ঘন্টার মতন অনুশীলন করবে। তো বলা যেতে পারে যে টেস্টের আগের দিন ঠিক আসলে খুব অল্প সময় ধরে তারা কিন্তু আজকে গা গরম করেছে। এখানে সবাই এসেছেন অনুশীলনে। সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বলছেন, সাকিব আল হাসান ইনজুরি বলতে গেলে এখন অনেকটাই রিকভারি করে গেছে। গতকালকে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন যে এখনও হয়তো ফুল রিদমে আসতে পারেননি সাকিব, কিন্তু টেস্টের আগেই হয়তো মানে আজকের মধ্যে হয়তো তিনি ফুল ফিটনেস তার ফিরে পাবেন।
আর হচ্ছে গিয়ে যেটা আপনি জানেন যে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু আমরা আমাদের টেস্ট রেকর্ড রিসেন্টলি খুব ভালো। আমরা শেষ 2018-তে তাদেরকে হারিয়েছি, আর সবশেষ ওয়ানডে সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ তো রয়েছে। তো এখন 1:30টার সময় যখন ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন শুরু করবে তখন আপনাকে আমরা সেই খবরও জানাবো। যোজনা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ বণিক। এই ছিল বেলা 12টার সংবাদের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।